সিওকো নামের এক শেয়ার কোম্পানির ফান্ড ম্যানেজার একটা আর্টিকেল পড়ে বেশ চিন্তিত হয়ে বসেছিল। আর্টিকেলে লেখা রয়েছে, রহস্যময়ভাবে কোন একটা ফার্মে প্রচুর মাছ মারা যাচ্ছে। এই ফার্মের শেয়ার স্টক তারা কিনে রেখেছিল। সিওকো ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে আলোচনা করে অ্যানালিস্ট কিমকে ফোন করে অফিস রুমে ডাকে। তারপরে তাকে সেই ফার্মের সব শেয়ার বিক্রি করে দিতে বলে। কিম একটু আশ্চর্য হয়, কারণ সব শেয়ার একসাথে বিক্রি করে দিলে মার্কেটে বিরূপ প্রতিক্রিয়া পড়বে। কিন্তু সিওকো সেসব গুরুত্ব না দিয়ে তাকে শেয়ার বিক্রি করে দিতে বলে। এরপরে সে কিমকে জিজ্ঞেস করে বাচ্চারা কি ধরনের গিফট পছন্দ করে, কারণ আগামীকাল তার মেয়ে সুয়ানের জন্মদিন। কাজের প্রেসারে সিওকো মেয়েকে খুব একটা সময় দিতে পারে না। স্ত্রীর সাথেও তার বনিবনা নেই, এই জন্য স্ত্রী তার থেকে দূরে বুসান শহরে থাকে। অ্যাপার্টমেন্টের পার্কিং লটে গাড়ি থেকে নামার সময় সিওকোর কাছে স্ত্রী ফোন করে। স্ত্রী তাকে লিগ্যাল নোটিশ পাঠিয়েছে এটা নিয়ে, এবং সুয়ানের কাস্টাডি নিয়ে দুজনের মাঝে ঝগড়া শুরু হয়ে যায়। আগামীকাল সুয়ানকে তার মায়ের সাথে দেখা করতে নিয়ে যাওয়ার কথা, কিন্তু সিওকো সেখানে যেতে চায় না। দুজনে তর্কাতর্কি শেষে সিওকো ফোন কেটে দেয়। বাড়িতে ঢুকে সুয়ানের রুমের সামনে সে গিয়ে দেখে সে চাদরের মধ্যে বসে মায়ের সাথে ফোনে কথা বলছে। সুয়ান মাকে বলছে তার বাবা যদি তাকে বুসানে নিয়ে না যায় তাহলে সে একাই ট্রেন ধরে চলে যাবে। কথা বলার সময় বাবার উপস্থিতি টের পেয়ে সুয়ান ফোন রেখে দেয়। সিওকো মেয়েকে বলে এই সপ্তাহে তার কাজের অনেক চাপ, সে পরের সপ্তাহে তাকে নিশ্চয়ই বুসানে নিয়ে যাবে। এতে মেয়ের মুখটা বেশ ভারী হয়ে যায়। তখন তাকে খুশি করতে সিওকো জন্মদিনের গিফটটা দেয়। অনগ্রহের সাথে সুয়ান গিফট বক্সটা খোলে এবং গিফট দেখার পরে সে আরো আপসেট হয়ে যায়, কারণ কিছুদিন আগেই সিওকো তাকে সেম একটা গিফট করেছিল। টেবিলের উপরে পুরনো গিফটটার দিকে নজর যেতে সিওকো বেশ বিব্রত বোধ করে। সে মেয়েকে জিজ্ঞেস করে কি পেলে সে খুশি হবে। সুয়ান বায়না ধরে তাকে আগামীকাল বুসানে মায়ের সাথে দেখা করাতে নিয়ে যেতে হবে। সিওকো মেয়েকে বোঝানোর চেষ্টা করে সে কাজে অনেক ব্যস্ত, কিন্তু সুয়ান তার একই জেদ ধরে বসে থাকে। তাই মেয়ের জেদের কাছে পরাস্ত হয়ে সিওকো নিজের ঘরে ফিরে আসে। সিওকোকে তার মা জিজ্ঞেস করে সে আগামীকাল সুয়ানকে বুসানে নিয়ে যাবে কিনা। সিওকো জানায় সে নিয়ে যাবে। তার মা বোঝানোর চেষ্টা করে সে যেন স্ত্রীর সাথে খোলাখুলি কথা বলে। একটা সম্পর্ক এত সহজে ভেঙে দেওয়া যায় না। তাদের এই রেশারেশির জন্য মেয়েটা কষ্ট পাচ্ছে। মেয়েটার দিকে তাকিয়ে তাদের নিজেদের ভুল বোঝাবুঝি ঠিক করে নেওয়া উচিত। মায়ের মুখে স্ত্রীর কথা শুনে সিওকোর বেশ বিরক্ত লাগছিল, তাই সে মাকে এই ব্যাপারে কথা বলতে বারণ করে। তার মা একটু আপসেট হয়ে যায় আর বলে সুয়ান স্কুলের প্রোগ্রামে গান গাইতে উঠেছিল, কিন্তু প্রথম অংশটুকু গিয়ে সুয়ান ঘাবড়ে যায়, কারণ উপস্থিত অভিভাবকদের মধ্যে তার বাবা ছিল না। তাই সিওকোর মা তাকে বোঝায় কাউকে খুশি করতে না পারলে অন্তত সে যেন কারো দুঃখের কারণ না হয়। এই বলে তিনি বিছানার উপরে একটা ভিডিও ক্যামেরা রেখে চলে যায়। ক্যামেরায় সুয়ানের পারফর্মের ভিডিও করা আছে, যেখানে সুয়ানকে খুব হতাশ দেখাচ্ছিল। ভিডিওটা দেখে সিওকোর বেশ খারাপ লাগে। পরের দিন ভোরে সিওকো মেয়েকে নিয়ে বুসানের উদ্দেশ্যে বের হয়। সুয়ান খুব আনন্দের সাথে মাকে ফোনে জানায় তারা বুসানে আসছে। সিওকো সুয়ানকে নিয়ে সিওলের মেট্রো স্টেশনে আসে। অন্য যাত্রীদের মতো সেও নিজেদের সিটে বসে পড়ে। স্টেশন মাস্টার সময় হতেই মেট্রো ছেড়ে দেওয়ার সাইন জানায়, কিন্তু মেট্রো ছাড়ার আগেই তার অগোচরে একজন মেয়ে মেট্রো রেলের ভেতরে ঢুকে পড়ে। তার পায়ে মারাত্মক জখম হয়েছিল, মনে হচ্ছে কিছু একটা তাকে কামড় দিয়েছে, আর তার প্রভাব দ্রুত তার শরীরে ছড়িয়ে পড়ছে। যাই হোক, ট্রেন ছেড়ে দেওয়ার সময়ে সুয়ান আনমনে ট্রেনের জানালা দিয়ে বাইরে তাকিয়েছিল। হঠাৎ সে খেয়াল করে একজন লোক স্টেশন মাস্টারের উপরে ঝাঁপিয়ে পড়ছে। এটা দেখে সুয়ান চমকে ওঠে এবং ঘটনাটা বাবাকে বলতে গিয়ে দেখে বাবা ঘুমিয়ে পড়েছে। তাই সে আর বাবাকে কিছু বলে না। বেশ কিছু সময় কেটে যাওয়ার পরে সুয়ানের বাথরুম পায়, তাই সে বাবাকে পাশ কাটিয়ে বের হয়ে বাথরুমের দিকে যায়। প্রথমে সে বাথরুমে একজন পাগলকে দেখতে পায়। পাগলটা পুরুষ বাথরুমে ঢুকে আর বের হতে চাইছিল না। ট্রেন স্টাফ তাকে বের করার চেষ্টা করছিল, কিন্তু পাগলটা শুধু বিড়বিড় করে একটা কথাই বলছিল, মরে গেছে, সবাই মরে গেছে। সুয়ান কিছুক্ষণ তাদের এই তামাশা দেখার পরে লেডিস টয়লেটের দিকে যায়। সেখানে তার স্যাংহুয়ার সাথে দেখা হয়। স্যাংহুয়ার গর্ভবতী স্ত্রী টয়লেটের ভেতরে ছিল, আর সে বাইরে দাঁড়িয়ে স্ত্রীকে পাহারা দিচ্ছিল। স্যাংহুয়া সুয়ানকে অন্য একটা টয়লেটে যেতে বলে, কারণ এই টয়লেটে তার স্ত্রী ছিল। এদিকে ট্রেন ছাড়ার সময় হুট করে উঠে পড়া সেই অসুস্থ মেয়েটির শরীরে একটা ভাইরাস ছড়িয়ে পড়ে। সে এতক্ষণ বাথরুমে লুকিয়েছিল, কিন্তু এখন আর সে সহ্য করতে না পেরে বাইরে বেরিয়ে আসে। তাকে একজন অ্যাটেন্ডেন্ট দেখতে পেয়ে তার কাছে এগিয়ে যায় সাহায্য করার জন্য, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যেই আক্রান্ত মেয়েটি জম্বিতে পরিণত হয়, আর সে প্রথমেই সাহায্য করতে আসা অ্যাটেন্ডেন্টকে আক্রমণ করে দেয়। তাকে সে ঘাড়ে কামড়ে পাশের বগি পর্যন্ত নিয়ে যায়। এই বগিতে একদল বেসবল প্লেয়ার ছিল, তারা এই ঘটনার আকস্মিকতায় হকচকিয়ে যায়। আক্রান্ত মেয়েটি অ্যাটেন্ডেন্টকে ছেড়ে অন্যদের উপরে ঝাঁপিয়ে পড়ে। ততক্ষণে অ্যাটেন্ডেন্টও জম্বিতে পরিণত হয়ে যায়। তারা দুজনে মিলে বেসবল প্লেয়ারদের উপরে অ্যাটাক করতে শুরু করে। তারা সবাইকে কামড়ে দিতে শুরু করে, ফলে কামড় খাওয়া অন্যরাও জম্বি ভাইরাসে আক্রান্ত হয়ে যায় এবং কামড় খাওয়া প্রত্যেকে জম্বি হয়ে যেতে থাকে। পুরো বগিতে হাহাকার পড়ে যায়। একজন ট্রেন স্টাফ ঘটনা বুঝতে পেরে পাশের বগির মানুষদের সরিয়ে নিতে থাকে, কিন্তু এক পর্যায়ে সেই স্টাফও আক্রমণের শিকার হয়। অন্যদিকে ততক্ষণে একটা ফোন আসায় সিওকোর ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে পাশে তাকিয়ে মেয়েকে দেখতে না পেয়ে সে আতঙ্কিত হয়ে পড়ে। সেই সাথে ট্রেনের ভেতরে হইচই দেখে সে দ্রুত মেয়েকে খুঁজতে এগিয়ে যায়। সুমন ততক্ষণে বাথরুম শেষ করে বাইরে এসে দেখে ট্রেনের চিত্র একদম চেঞ্জ হয়ে গেছে। সবাই দৌড়াদৌড়ি করছে। সুমন সামনের বগিতে বাবাকে দেখতে পায়। সিওকো পেছন ফিরে সুমনকে নিয়ে দৌড় দেয়, আর তার পেছনে ছুটে আসতে থাকে অসংখ্য জম্বি। সিওকো মেয়েকে নিয়ে সেফ একটা বগিতে চলে আসে। এই সময় বাথরুম থেকে স্যাংহুয়ার স্ত্রী সিওন কিয়ং বের হয়। তারা স্বামী স্ত্রী এতক্ষণ ধরে ঘটা ঘটনার ব্যাপারে কিছুই জানতো না। তাদের সামনে
একজন ছেলে একজন মেয়েকে আক্রমণ করে দেয়। সেটা দেখে সিয়ং স্যাংকে বলে মেয়েটাকে গিয়ে বাঁচাতে, কিন্তু বাঁচাতে গিয়েই সে ফেসে যায়। সে বুঝতে পারে এই মানুষরূপী জম্বিগুলো একদম বেপোয়ারা, এদের সাথে সে শক্তিতে পেরে উঠবে না। তাই সে স্ত্রীকে পেছনে সেফ বগিতে ঢুকে যেতে বলে, কিন্তু ততক্ষণে আতঙ্কে সিয়কু বগির দরজা বন্ধ করে দিয়েছিল। সিয়ং দরজা ধাক্কাতে শুরু করলে সে কনফিউজ হয়ে যায় যে সে এখন কি করবে। অবশেষে একদম শেষ মুহূর্তে সে দরজা খুলে দেয়, ফলে স্যাং আর সিয়ংও ভেতরে ঢুকতে সক্ষম হয়। কিন্তু জম্বিগুলো দরজায় এসে ধাক্কাতে শুরু করে। স্যাং দরজা চেপে ধরে সিয়কুর দিকে তাকিয়ে জিজ্ঞেস করে সে কিভাবে তাদের আটকাবে। সিয়কু ভালো করে পর্যবেক্ষণ করে স্যাংকে দরজা থেকে সরে আসতে বলে। সে জানায় জম্বিরা জানে না কিভাবে দরজা খুলতে হয়, তারা শুধু মানুষকে দেখতে পেলে উন্মাদ হয়ে যায়। সিয়কুর কথা শুনে স্যাং দরজা থেকে সরে আসে। তারপরে সিয়ং বোতলের পানি দরজায় ছড়িয়ে দেয় এবং তাতে পত্রিকা লাগিয়ে দেয়। এতে জম্বিগুলো আর তাদেরকে দেখতে না পেয়ে শান্ত হয়ে যায়। পরিস্থিতি একটু শান্ত হলে স্যাং সিয়কুকে তাদের কাছে ক্ষমা চাইতে বলে, কারণ একজন গর্ভবতী মহিলাকে দেখার পরেও সে দরজা বন্ধ করে দিয়েছিল। এরকম বিবেকহীন কাজের জন্য তার অবশ্যই ক্ষমা চাওয়া উচিত। সে সিয়কুর সাথে ঝামেলা শুরু করে দিচ্ছিল প্রায়, কিন্তু স্ত্রী বারণ করায় সে থেমে যায়। এরই মধ্যে স্পিকারে অ্যানাউন্স করা হয় ট্রেন পরের স্টেশনে থামবে না, তাই যাত্রীরা যেন নিজেদের সিটে বসে যায়। এটা শুনে ট্রেনে থাকা একজন সিইও মিস্টার ইয়নসুক ট্রেনের ইন্টারকম থেকে ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করে এবং বলে তারা বিপদের মধ্যে আছে। পাশের বগিতে মানুষে একে অন্যকে রাক্ষসের মতো খেয়ে ফেলছে। সবকিছু জানার পরেও ক্যাপ্টেন কেন ট্রেন থামাচ্ছে না। ক্যাপ্টেন জানায় এটা কন্ট্রোল রুমের নির্দেশ, তার কিছুই করার নেই। এই সময় সিয়কুর কাছে তার মায়ের ফোন আসে। তার মা জড়ানো কণ্ঠে বলে সে যেন ভালো করে সুয়ানের খেয়াল রাখে, তাকে খুশি করার চেষ্টা করে। এসব কথা বলতে বলতেই তার মা আর্তনাদ করতে শুরু করে। ফোনে মায়ের আর্তনাদ শুনে সিয়কু বুঝে যায় তার মাও জঙ্গি ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে। হতবাক সিয়কু ফোন রাখতে সুয়ান জিজ্ঞেস করে দাদি কেমন আছে। সিয়কু সহসাই মেয়েকে কোনো উত্তর দিতে পারে না। এরই মধ্যে ট্রেন পরের স্টেশন পার হতে গিয়ে একটা ঝাঁকি খায়। ট্রেনের যাত্রীরা বাইরে হুলস্থুল কাণ্ড দেখতে পায়। ভাইরাসের প্রকোপ এখানেও শুরু হয়ে গেছে। তারা বুঝতে পারে কন্ট্রোল রুম থেকে এখানে ট্রেন থামাতে কেন বারণ করা হয়েছে। এ সময় টিভিতে সরকারের ব্রিফিং দেখা যায়। সরকার সবাইকে আতঙ্কিত না হয়ে সচেতন এবং সাবধান থাকার পরামর্শ দেয়। সরকারের কথাকে কেউ তেমন গুরুত্ব দেয় না, কারণ তারা চোখের সামনে যা কিছু দেখেছে তাতে আতঙ্কিত না হয়ে কোনো উপায় নেই। যাই হোক, কিছুক্ষণ কেটে যাওয়ার পরে অ্যানাউন্স করা হয় ট্রেন পরবর্তী দাইজিওন স্টেশনে গিয়ে থামবে। যাত্রীরা যেন সেখানে এক এক করে শান্তভাবে নেমে যায়। সেখানে তাদের প্রোটেকশন দেওয়ার জন্য সেনাবাহিনী মজুদ থাকবে। ক্যাপ্টেনের ঘোষণা শুনে সিয়কু তেমন একটা ভরসা পায় না, তাই সে আড়ালে গিয়ে দাইজিওনে থাকা তার একজন ক্লায়েন্ট লেফটেন্যান্ট মিনকে ফোন দিয়ে খোঁজ নেয় এই স্টেশনে নামাটা সেফ হবে কিনা। মিন জানায় সেখানে নামা তো সেফ হবে, কিন্তু সেখানে ল্যান্ড করা সব যাত্রীদের কোয়ারেন্টাইনে পাঠানো হবে। এটা শুনে সিয়কু ঘাবড়ে যায়। সে মেয়েকে নিয়ে কোয়ারেন্টাইন ক্যাম্পে যেতে চায় না, তাই সে লেফটেন্যান্ট মিনের কাছে হেল্প চায়। সেজন্য তাকে যে কোনো ভাবে ওখান থেকে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। বিনিময়ে শেয়ারের স্টকে সে তাকে ফেভার দিবে। এটা শুনে মিনও রাজি হয়ে যায় এবং সিয়কুকে পরামর্শ দেয় সে যেন সামনের গেট দিয়ে বের না হয়ে পেছনের গেট দিয়ে বের হয়। সেখান থেকে তাকে সে রিসিভ করে নেবে। ট্রেন দাইজিওন স্টেশনের কাছাকাছি আসতে সবাই একটু অস্বস্তি বোধ করে, কারণ জায়গাটা একদম শুনশান নীরব হয়ে আছে। কোথাও একটা প্রাণ দেখা যাচ্ছে না। স্টেশনে ট্রেন থামতে যাত্রীরা দূর দূর বুকে বেরিয়ে আসে। সবাই একসাথে প্ল্যাটফর্মে ঢুকে পড়ে এবং সামনের গেটের দিকে এগিয়ে যায়। কিন্তু সিয়কু সুয়ানকে নিয়ে রেস্ট্রিক্টেড এরিয়ার ভিতরে ঢুকে পেছনের দিকে যেতে থাকে। সবার থেকে আলাদা হয়ে যাওয়ায় সুয়ান বাবাকে জিজ্ঞেস করে তারা এদিকে কেন যাচ্ছে। সিয়কু জানায় এদিকে গেলে তারা সেফ থাকবে। সুয়ান বলে তাহলে তো তাদের বাকিদেরও সেটা জানিয়ে দেওয়া উচিত। সিয়কু মেয়েকে বোঝানোর চেষ্টা করে এরকম পরিস্থিতিতে শুধু নিজেদের কথাই ভাবা উচিত, অন্যদের কথা ভাবতে গেলে তাদের চলবে না। বাবার মুখে এরকম কথা শুনে সুয়ান বলে বাবা তুমি খুব সেলফিশ একজন মানুষ, আর এই জন্যই মা তোমাকে ছেড়ে চলে গেছে। সিয়কু মেয়ের কথার কোনো জবাব দিতে পারে না। এই সময় সিয়কু খেয়াল করে ট্রেনের ভেতরে সেই পাগলটা তাদের পেছনে চলে এসেছে। সিয়কু পাগলটাকে বলে অন্যদের সাথে সামনের গেট দিয়ে যেতে, কিন্তু পাগলটি বলে সে ট্রেনের ভেতরে বসে তার কথা শুনে নিয়েছে। সে জানে এই পথে গেলে সে সেফ থাকতে পারবে। অজ্ঞতা সিয়কু পাগলটাকে সাথে নিতে বাধ্য হয়। অন্যদিকে যাত্রীরা প্ল্যাটফর্মের সামনের গেট দিয়ে বের হতে গিয়ে দেখে সেখানে উপস্থিত সব আর্মিরা অলরেডি জঙ্গিতে পরিণত হয়ে গেছে। সেসব আর্মিরা তাদের উপরে ঝাঁপিয়ে পড়ে। আবারও সবার মাঝে আতঙ্ক শুরু হয়। হুড়মুড় করে যে যেমন পারে পালাতে শুরু করে। জম্বি আর্মিদের একাংশ সিয়কুদের এরিয়াতেও চলে আসে। একটা জম্বি সুয়ানের উপরে ঝাঁপিয়ে পড়ে, কিন্তু শেষ মুহূর্তে স্যাং জম্বিটাকে মেরে সরিয়ে দেয়। তারপরে স্যাং আর সিয়ং সুয়ানকে নিয়ে পালাতে শুরু করে। সিয়কুর উপরে একজন জম্বি অ্যাটাক করে দেয়। জম্বিটা তাকে কামড়ে দিতে যাচ্ছিল, কিন্তু সিয়কু জম্বির মুখের ভেতরে একটা মোটা বই গুঁজে দিয়ে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে পালিয়ে আসে। সিয়কু, স্যাং আর কয়েকজন বেসবল প্লেয়ার মিলে প্ল্যাটফর্মের দরজা আটকে রাখার চেষ্টা করে। বাকিরা ততক্ষণে স্টেশনে দাঁড়িয়ে থাকা একটা ট্রেনে উঠে পড়ে। যাত্রীরা ট্রেনে উঠছিল, তখন প্ল্যাটফর্মের উপরতলা থেকে কয়েকটা জম্বি লাফিয়ে নিচে পড়ে এবং যাত্রীদের অ্যাটাক করা শুরু করে। এই সময় একসাথে ভ্রমণে বের হওয়া দুই বোন ইঙ্গিল এবং বঙ্গিল আলাদা দুটো বগিতে বাধ্য হয়ে উঠে পড়ে। তারা কেউ কাউকে ছাড়া যেতে চাইছিল না, কিন্তু ভাগ্য দুই বোনকে আলাদা করে দেয়। যাই হোক, ট্রেনে উঠে ইয়নসুক
একজন স্টাফকে প্রেসার দেয়, যারা এখনো ট্রেনে উঠতে পারেনি তাদের রেখে যেন ট্রেন ছেড়ে দেওয়া হয়। অন্যদের জন্য তারা মরতে পারবে না। বাধ্য হয়ে স্টাফ ক্যাপ্টেনকে ট্রেন চালু করতে রিকোয়েস্ট করে। এদিকে জম্বিদের অতিরিক্ত প্রেসারে প্ল্যাটফর্মের কাঁচের দরজা ও দেয়ালগুলো ভেঙে যায়। তাই তাদের আর আটকাতে না পেরে সিওকো এবং স্যাং বাকিদের নিয়ে দৌড়াতে শুরু করে। তারা চলন্ত ট্রেনটা দেখতে পেয়ে সেটাকে টার্গেট করে দৌড়াতে থাকে এবং এক পর্যায়ে অনেক কষ্টে স্যাং, সিওকো আর বেসবল প্লেয়ার ইয়ংগুক ট্রেনে উঠে পড়ে। তাদের সাথে থাকা বাকিরা জম্বিদের শিকার হয়ে যায়। ট্রেনের ক্যাপ্টেন কন্ট্রোল রুমের সাথে যোগাযোগ করে জানতে চায় বুসান পর্যন্ত রাস্তা ক্লিয়ার আছে কিনা, কিন্তু কন্ট্রোল রুম থেকে সে বিশেষ কোনো ইনফরমেশন পায় না। তবে ক্যাপ্টেন সকল যাত্রীদের জানিয়ে দেয় বুসান পর্যন্ত ট্রেন আর কোথাও থামবে না। এদিকে সিয়ং, বড় বোন ইনগিল, সুয়ান এবং ফকিরটা 13 নম্বর বগিতে উঠেছিল। তারা খেয়াল করে তাদের পাশের বগিতে জম্বিরা ঘুরে বেড়াচ্ছে। তাই সিয়ং সাবধানে সবাইকে টয়লেটে ঢুকিয়ে দেয়, কিন্তু এত সাবধানতার পরেও জম্বিরা তাদের দেখে ফেলে এবং তেড়ে আসে। তারা টয়লেটের দরজা বন্ধ করতে হিমশিম খেয়ে যায়। সিয়ং আতঙ্কে স্যাংকে ফোন দিয়ে তাদের অবস্থান জানায়। অন্যদিকে ইয়ংগুক তার ব্যাচমেট জিনহিকে ফোন দিয়ে জানতে পারে জিনহি অন্যান্য যাত্রীদের সাথে 15 নম্বর বগিতে সেফ ভাবে আছে। ইয়ংগুক কাঁদতে কাঁদতে তাকে জানায় তাদের সব ব্যাচমেট মারা গিয়েছে। জিনহিও ইয়ংগুক জীবিত আছে দেখে আবেগে কেঁদে ফেলে। যাই হোক, সিয়ং ও স্যাং এবং ইয়ংগুক ছিল 9 নম্বর বগিতে। তাই তারা সিদ্ধান্ত নেয় যেভাবে হোক জম্বিদের সাথে লড়াই করে হলেও তারা 13 নম্বর বগিতে যাবে। তারপর সেখানে টয়লেটে আটকে থাকাদের নিয়ে 15 নম্বর বগিতে পৌঁছাবে। তারা তিনজনে হাতে কাপড় টেপ জড়িয়ে ফাইট করার জন্য প্রস্তুত হয়ে নেয়। তারপরে বেসবল ব্যাট নিয়ে 10 নম্বর বগিতে ঢুকে পড়ে। সেখানে জম্বিদের সাথে ফাইট করে তাদের ধরাশয়ী করে তিনজনে 11 নম্বর বগিতে ঢোকে। এই বগিতে ইয়ংগুকের বেসবল টিমের জম্বি সতীর্থরা ছিল, তাই সে তাদের উপরে আঘাত করতে পারছিল না। তার আবেগ তাকে বাধা দিচ্ছিল। তবে এই সময় তাদের ভাগ্য খুলে যায়, কারণ ট্রেনটা একটা টানেলে ঢুকে পড়ে। টানেলে ঢুকতেই সব অন্ধকার হয়ে যায়। তারা খেয়াল করে জম্বিরা অন্ধকারে কিছু দেখতে পায় না। অন্ধকারে তারা শুধু যে কোনো সাউন্ডকে ফলো করে ছোটাছুটি করে। তো এই সুযোগটা কাজে লাগিয়ে তারা 12 নম্বর বগি পর্যন্ত পৌঁছে যায়। সেখানেও বেশ কিছু জম্বি ছিল। সিওকু স্যাংয়ের ফোনটা নিয়ে একটা ট্রিক খাটায়। পরের টানেলে ট্রেন ঢুকতেই সে একটা ফোন দূরে ছুড়ে মারে আর সেটাতে অন্য ফোনটা থেকে কল করে। ফলে জম্বিরা সাউন্ড ফলো করে সেই দিকে ছুটে যায়। আর এই সুযোগে তারা 13 নম্বর বগিতে চলে আসে। টয়লেটের দরজা খুলে তারা আপনজনদের মুখোমুখি হয়ে কিছুটা স্বস্তি পায়, কিন্তু একটু পরেই ট্রেন টানেল থেকে বের হলে আবারও ভেতরে আলোকিত হয়ে ওঠে। তাই চট করে তারা তিনজনে অন্য একটা টয়লেটে ঢুকে পড়ে। সিওকো গুগল ম্যাপে সার্চ করে দেখে পরের টানেলটাতে ঢুকলে তারা পালানোর জন্য 2 মিনিট সময় পাবে। তাই তারা সব প্রস্তুতি নিয়ে ফেলে। ট্রেন পরের টানেলে ঢুকতেই তারা সবাই টয়লেট থেকে বেরিয়ে আসে। জম্বিরা পুরো বগি জুড়ে জায়গা দখল করেছিল, তাই তারা উপরের ব্যাক রাখার সিলিং দিয়ে এগোতে থাকে। বগি পার হয়ে তারা একে একে নেমে পাশের বগিতে চলে যায়, কিন্তু ফকিরটা নামতে গিয়ে পা পিছলে পড়ে যায়। তাই তারা সাবধান হয়ে যায়। সিওকো এগিয়ে গিয়ে ফকিরকে উদ্ধার করতে যায়, কিন্তু এই সময় ট্রেন টানেল থেকে বেরিয়ে যায়। ফলে তারা জম্বিদের সামনে পড়ে যায়। তারা দৌড়ে কোনো রকমে পাশের বগিতে চলে আসলেও দরজা পুরোপুরি বন্ধ করতে ব্যর্থ হয়। স্যাং তার সব শক্তি দিয়ে দরজা আটকে রাখার চেষ্টা করে। এদিকে বাকিরা 15 নম্বর বগির দরজা খোলার জন্য ডাকাডাকি করছিল, কিন্তু ভেতর থেকে কেউ উত্তর দিচ্ছিল না। উল্টে তারা বগির দরজা শক্ত করে আটকে রেখেছিল। ইয়ংগুক তার বান্ধবী জিনহিকে ডাকতে থাকে, কিন্তু বগির লোকজন তার মুখ চেপে ধরে রেখেছিল। তাই সিওকু ইয়ংগুককে নির্দেশ দেয় দরজা ভেঙে ফেলতে। ইয়ংগুক তার হাতে থাকা ব্যাট দিয়ে দরজায় আঘাত করতে শুরু করে। এদিকে স্যাং জম্বিদের সামলাতে হিমশিম খেয়ে যাচ্ছিল, তাই সিওকু তাকে হেল্প করতে এগিয়ে যায়। স্যাং দরজা চেপে ধরেছিল আর দরজার ফাঁক দিয়ে মাথা বের করে থাকা জম্বিগুলোকে সিওকু ব্যাট দিয়ে মেরে সরিয়ে দিচ্ছিল। কিন্তু এসবের চক্করে হঠাৎ একটা জম্বি স্যাংয়ের হাতে কামড় বসিয়ে দেয়। সে বুঝে যায় আর অল্প কিছুক্ষণ সে মানুষ হিসেবে থাকতে পারবে। সে সিওকুকে দায়িত্ব দিয়ে যায় সে যেন তার স্ত্রীর খেয়াল রাখে। এদিকে জম্বিরা দরজা ভেঙে ফেলে। স্যাং সর্বোচ্চ শক্তি দিয়ে জম্বিদের সাথে শেষ মুহূর্তের ফাইট চালিয়ে যায়। অন্যদিকে ইয়ংগুকও 15 নম্বর বগি দরজা ভেঙে বাকিদের নিয়ে ঢুকে যায়। স্যাংয়ের স্ত্রী সিয়ং স্যাংকে ফেলে যেতে চাইছিল না, তাই বাধ্য হয়ে সিওকু তাকে টেনে ভেতরে নিয়ে যায়। তারা সবাই ভেতরে ঢুকতে সক্ষম হয়, শুধু বৃদ্ধ ইনগিল জম্বিদের হাতে ধরা পড়ে যায়। ভেতর থেকে বোনকে ছিঁড়ে করে ফেলতে দেখে জঙ্গিল হতবাক হয়ে যায়। যাই হোক, বগিতে ঢুকলে সিওকু প্রথমে ইয়ংসুককে খুশি মেরে দেয়, কারণ তার স্বার্থপরতার কারণে সবাই দরজা বন্ধ রেখেছিল। সিওকু বলে ইয়ংসুক যদি এরকম স্বার্থপরের মতো আচরণ না করতো তাহলে স্যাং আর ইনগিলকে মরতে হতো না। ইয়ংসুক নিজেকে বাঁচাতে সবাইকে সিওকুর বিপক্ষে লেলিয়ে দেয়। সে সবাইকে বোঝায় যে এরা সবাই জম্বিদের সাথে ফাইট করে এখানে এসেছে, তাই এরাও নিশ্চয়ই ভাইরাসে আক্রান্ত হয়ে গেছে, তাই এদেরকে তাদের সাথে রাখা যাবে না। ইয়ংসুকের কথা শুনে এই বগিতে থাকা সবাই তাদের বিপক্ষে চলে যায়। তারা নতুন এই বগিতে আসা সবাইকে কুকুর বিড়ালের মতো করে তাড়িয়ে দেয় আর বলে তারা যেন সামনের বগিতে চলে যায়। তারা বিস্ময় নিয়ে এক পলক স্বার্থপর মানুষগুলোর দিকে তাকিয়ে পরের বগিতে চলে যায়। তাদের সাথে জিনহিও যোগ দেয়, কারণ সে এই বিবেকী মানুষগুলোর সাথে আর থাকতে চায় না। স্বার্থপর বগির সবাই প্রস্তুতি নিচ্ছিল যাতে সিওকুদের গ্রুপের কেউ তাদের বগিতে ঢুকতে না পারে। এদিকে বগিতে থাকা ইনগিলের বোন জঙ্গিল আপসেট হয়ে বসে তার বোনের কথা ভাবছিল। সে বোনের দুর্দশার জন্য এই বগির স্বার্থপর মানুষগুলোকে দায়ী ভাবছিল। তাই সে দরজার কাছে গিয়ে দরজাটা খুলে দেয় আর সমস্ত জম্বিরা বগিতে ঢুকে পড়ে এবং সবার উপরে ঝাঁপিয়ে পড়ে। এভাবে কেটে যায় দীর্ঘ সময়। মেয়েকে আপসেট হয়ে বসে থাকতে দেখে সিওকু সুয়ানকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করে। সুয়ান বলে, বাবা, আমি ভেবেছিলাম আমাদের হয়তো আর দেখাই হবে না, তাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছিলাম তিনি যদি তোমাকে আমার কাছে ফিরিয়ে দেন তাহলে আমি স্কুলে গাইতে না পারা গানটার পুরোটা শিখবো আর তোমাকে শোনাবো।
সুয়ান বাবাকে বলে তিনি যেন তাকে কখনো ছেড়ে না যায়। সিওকো মেয়েকে প্রমিস করে সে তাকে ছেড়ে যাবে না। সিওকো বারবার ফোনে স্ত্রীকে কানেক্ট করার চেষ্টা করছিল, কিন্তু ফোনের রিং বেজে গেল, কেউ ফোন রিসিভ করছে না। একটু পরে সিওকোর কাছে অ্যানালিস্ট কিমের ফোন আসে। কিম জানায় বায়োটেক ফার্ম থেকে এই ভাইরাসটা ছড়িয়েছে। সিওকোর ভেতরে অনুশোচনা কাজ করে, কারণ তারা এই কোম্পানির সাথে সরাসরি যুক্ত ছিল। যাই হোক, কিম এটাও জানায় আপাতত বুসান ডিফেন্স ফোর্স প্রাথমিক ধাক্কাটা সামলে উঠতে পেরেছে, তাই সিওকো যদি বুসানে পৌঁছাতে পারে তবে সে বেঁচে যাবে। এর মধ্যে আবার ট্রেনটা হঠাৎ করে থেমে যায়। ক্যাপ্টেন ইন্টারকমে অ্যানাউন্স করে সামনে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়েছে, তাই এই ট্রেন নিয়ে আর এগোনো সম্ভব না। সে এই ট্রেন থেকে নেমে বাম পাশের শেষ লেনে ট্রেনে উঠবে। কেউ যদি ট্রেনের ভেতরে বেঁচে থাকে এবং বুসানে যেতে চায় তবে যেন সে ওই ট্রেনে চলে আসে। ট্রেনে বেঁচে থাকা সিওকোর গ্রুপের পাশাপাশি এই অ্যানাউন্সটা বদমাশ ইয়ংসুক এবং একজন ট্রেন স্টাফ শুনতে পায়, কারণ তাদের পুরোপুরি সবাই জম্বিদের কবলে পড়লেও তারা দুজনে টয়লেটে লুকিয়ে বেঁচে গিয়েছিল। এখান থেকে বের হওয়ার জন্য ইয়ংসুক ট্রেন স্টাফকে ঢাল মানায়। সেই স্টাফকে জম্বিদের মধ্যে ফেলে দিয়ে সেই সুযোগে পালিয়ে বেরিয়ে আসে। এদিকে সিওকোর গ্রুপ বের হয়ে ট্রেন খুঁজতে থাকে। ক্যাপ্টেনও ট্রেন নিয়ে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসে, কিন্তু এই সময় অন্যদিক থেকে একটা আগুনে জ্বলন্ত ট্রেন এসে স্টেশনে আশ্রয় পড়ে। সিওকো, সুয়ান, সিয়ং এবং ফকিরটা দুটো ট্রেনের মধ্যবর্তী জায়গায় আটকে পড়ে, যদিও তারা ভাগ্যক্রমে চাপা পড়া থেকে বেঁচে যায়। অন্যদিকে ইয়ংগুক জিনহিকে নিয়ে বাসতে একটা ট্রেনে উঠে পড়ে এবং সেই ট্রেনের বগি দিয়ে বিপরীত পাশে যাওয়ার চেষ্টা করে, কিন্তু দরজা বাজেভাবে আটকে ছিল বলে ইয়ংগুক দরজাটা ভাঙার চেষ্টা করছিল। এ সময় সেখানে বদমাশ ইয়ংসুক চলে আসে এবং প্রথমেই সে নিজে বাঁচার জন্য তার পেছনে ছুটে আসা জম্বিদের দিকে জিনহিকে ধাক্কা মারে। জিনহিকে বিপদে দেখে তাকে বাঁচাতে ইয়ংগুক এগিয়ে যায়, কিন্তু ততক্ষণে জিনহি ইনফেক্টেড হয়ে গিয়েছিল, তাই জম্বি হয়ে সেও ইয়ংগুককে কামড় বসিয়ে দেয়। ইয়ংসুক ততক্ষণে বগি থেকে বেরিয়ে দৌড়াতে থাকে। চলন্ত ট্রেন থেকে ক্যাপ্টেন তাকে দেখতে পেয়ে বাঁচানোর জন্য বেরিয়ে আসে, কিন্তু এবার বদমাশটা ক্যাপ্টেনকেও জম্বিদের মুখে ঠেলে দিয়ে নিজে সেফলি ট্রেনে উঠে বসে। এদিকে সিওকো অন্যদের নিয়ে ট্রেনের নিচ থেকে বের হওয়ার চেষ্টা করছিল। একটা ফাঁক পেয়ে সে নিজে বেরিয়ে আসে এবং বাকিদেরও বের করার চেষ্টা করে, কিন্তু কয়েকজন জম্বি দরজা ভেঙে বেরিয়ে পড়ে, তাই তাদের আটকাতে পাগল ফকিরটা এগিয়ে যায় আর নিজেকে কোরবানি করে দেয়। সিওকো কোন রকমে সুয়ান এবং সিয়ংকে বের করে চলন্ত ট্রেনের পেছনে দৌড়াতে থাকে আর তাদেরকে ধাওয়া করতে থাকে শয়ে শয়ে জম্বি। এক পর্যায়ে কোন রকমে তারা ট্রেনের পেছনে চড়তে পারে, কিন্তু জম্বিরাও ট্রেনের পেছনে চাপতে ধরেছিল। এতগুলো জম্বির কারণে ট্রেনের স্পিড কমে যাচ্ছিল, তাই সিওকো এগিয়ে গিয়ে লাথি দিয়ে জম্বিদের হাত ছাড়ানোর চেষ্টা করতে থাকে। এক পর্যায়ে সে জম্বিদের ট্রেন থেকে ছাড়াতে পেরে একটু হাঁপ ছেড়ে বাঁচে, কিন্তু তার এই স্বস্তি বেশিক্ষণ টেকে না। ইঞ্জিন রুমে গিয়ে দরজা খুলে সিওকো দেখে ড্রাইভার সিটে ইয়ংসুক বসে আছে আর সে অলরেডি জম্বিতে পরিণত হয়ে গেছে, কারণ পালানোর এক পর্যায়ে সেও ইনফেক্টেড হয়ে পড়েছিল। ইয়ংসুক তাদের উপরে আক্রমণ করে। সিওকো যথাসম্ভব তার সাথে ফাইট করে এবং ট্রেন থেকে ফেলে দেয়, কিন্তু তার আগেই একটা অঘটন ঘটে যায়। ইয়ংসুক সিওকোর হাতে একটা কামড় বসিয়ে দিয়েছিল, তাই সিওকো বুঝে যায় তার হাতে আর মাত্র অল্প কিছু মুহূর্ত রয়েছে। সে সুয়ান আর সিয়ংকে ড্রাইভার সিটে বসিয়ে দেয় আর তাদের শিখিয়ে দেয় কিভাবে ট্রেনের ব্রেক চাপতে হয়। ছোট্ট সুয়ানও বুঝে গিয়েছিল সে তার বাবাকে হারাতে চলেছে, তাই সে কাঁদতে শুরু করে। সিওকো মেয়েকে বোঝায় সে যেন সবসময় সিয়ং এর সাথে থাকে, যতক্ষণ না সে তার মাকে খুঁজে পায় সে যেন সিয়ং এর থেকে দূরে না যায়। সিওকো দ্রুত জম্বিতে পরিণত হচ্ছিল, তাই সে ইঞ্জিন রুম থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে আসে। বাইরে এসে সে মেয়ের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোকে এক ঝলক স্মৃতিচারণ করে, তারপর মেয়েকে বাঁচাতে নিজে ট্রেন থেকে ঝাঁপ দিয়ে দেয়। অনেকক্ষণ ট্রেন চলার পরে তারা বুসানের কাছাকাছি এসে পৌঁছায়, কিন্তু সিয়ং দেখতে পায় সামনে গার্বেজ পড়ে আছে, তাই আর এগোনোর পথ নেই। এজন্য সে ট্রেন থামিয়ে দেয়, তারপরে সুয়ানকে নিয়ে নেমে পড়ে। এমনিতে প্রেগনেন্ট, তার উপরে আবার এতগুলো ধকল। সিয়ং এর হাঁটতে খুব কষ্ট হচ্ছিল, তাই সুয়ান তাকে সাপোর্ট দিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছিল। পথে তারা অসংখ্য লাশ পড়ে থাকতে দেখে, কিন্তু এত সব লাশের শোক তাদের ছুতে পারে না। তারা দুজনেই নিজেদের সবচেয়ে প্রিয় মানুষটিকে হারিয়ে এসেছে। যাই হোক, হাঁটতে হাঁটতে তারা একটা টানেলের ভেতরে ঢুকে পড়ে। টানেলের ওপারে বুসানের সেনাবাহিনী ডিফেন্স ফোর্স স্নাইপার রাইফেল নিয়ে বসেছিল। তাদের উপরে নির্দেশ ছিল ইনফেক্টেড কাউকে দেখা মাত্রই যেন তারা গুলি চালায়। তারা দূরবীন এবং রাইফেলের এম পয়েন্ট দিয়ে সিয়ং এবং সুয়ানকে দেখতে পায়। তারা বুঝতে পারছিল না এরা ইনফেক্টেড নাকি সার্ভাইভার। সেনা দুজন কমান্ডিং অফিসারকে নিজেদের ডাউটের কথা জানালে অফিসার তাদেরকে গুলি করার নির্দেশ দেয়, স্নাইপার গুলি চালাবে। ঠিক সেই মুহূর্তে তাদের কানে একটা গান ভেসে আসে। গানটা গাইছিল সুয়ান। সুয়ান ঈশ্বরের কাছে প্রমিস করেছিল তার বাবাকে ফিরে পেলে সে বাবাকে গানটা শোনাবে, কিন্তু বাবা তো তার থেকে অনেক দূরে চলে গিয়েছে। তবুও সে বাবার স্মরণে গানটা গাইছিল, আর এই গানটাই তাদের মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দেয়। সেনারা বুঝতে পারে এরা দুজন সাধারণ সিভিলিয়ান, এরা ইনফেক্টেড না, তাই তারা দৌড়ে গিয়ে দুজনকে উদ্ধার করে। আর এর মধ্যে দিয়ে ট্রেন টু বুসানের জার্নি শেষ হয়।